হ্যাঁ, সবাই শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ, চল তাহলে রেজ হ্যান্ড করলেও হবে। হ্যাঁ, মাইক অন করার প্রয়োজন নেই, সব সময় রেজ হ্যান্ড করলেও হবে। তাহলে আজকে আমরা মানে যে জেনারেল মিটের কথা বলেছিলাম সেই জেনারেল মিটটা আজকে আমরা স্টার্ট করছি। ঠিক আছে? তেমন কিছু খুব গুরুতর আলোচনা নয়, সামান্য কিছু আলোচনা করা হবে যে যারা যারা পড়তে ইচ্ছুক, ঠিক আছে, তো তারা যখন পড়বে তখন কিভাবে এই গোটা ক্লাসটা চলবে, কি পথে এগোবে, সেগুলো নিয়ে একটু সামান্য আলোচনা। এবং গুরুত্বপূর্ণ জায়গা টাইমটাকে কোনটা রাখা হবে এটা নিয়ে একটু কথা বলা হবে। ঠিক আছে? তো এই কথাগুলোই আজকে বলবো। তো সেগুলো সবার মতামত নিয়েই আমি করার চেষ্টা করছি। ঠিক আছে? আচ্ছা, আমি সবার প্রথমে বলছি যে আমরা কিছুগুলো ডেট সিলেক্ট করেছি, আমি সেই ডেটগুলো একটু মেনশন করতে চাইছি। ঠিক আছে? সেই ডেটগুলো হচ্ছে, সরি পেনটা না, সেই ডেটগুলো হচ্ছে যে আমি ভেবেছি যে একটা মানে সপ্তাহে উইকে একটা হবে কি তোমার মানডে, একটা মনডে হবে, একটা হবে থার্সডে, একটা হবে বলছি স্যাটারডে, আর একটা হবে কি সানডে। তাহলে তো চারটা ডেট হয়ে গেল না? ব্যাপারটা এইরকম নয়। বটানিটা সপ্তাহে দুদিন চলবে। ঠিক আছে? বটানিটা সপ্তাহে দুদিন চলবে। একটা হচ্ছে তোমার সোমবার এবং বৃহস্পতিবার। আর জুলজিটা চলবে দুদিন, একটা হচ্ছে শনিবার আর একটা হচ্ছে রবিবার। এবার আমি একটু উইকের ডিস্ট্রিবিউশনটা করে দিচ্ছি যে একটা উইকে যদি মানডে, থার্সডে এবং স্যাটারডে হলো, একটা উইক কমপ্লিট হলো, একটা উইক কমপ্লিট হলো। ঠিক আছে? তাহলে দুদিন বটানি রইলো, একদিন কি রইলো, জুলজি রইলো। নেক্সট উইকে কি হবে, সেকেন্ড উইক যদি আমরা ধরে নিই, এটা ফার্স্ট উইক ছিল, এটা সেকেন্ড উইক। সেকেন্ড উইক তোমাদের স্টার্ট হবে হয়তো তোমাদের এটা এটা একটা তোমাদের জুলজি হয়ে গেছে। সেকেন্ড উইক স্টার্ট হবে তোমাদের সানডে দিয়ে, সানডে জুলজি। ঠিক আছে? এরপরে চলে গেল মানডে, হয়তো কিংবা মানডে কিংবা হয়তো থার্সডে, এটা হয়ে গেল আমার বটানি। আর কি হয়ে গেল তোমার আরেকবার স্যাটারডে, এটা হয়ে গেল তোমার জুলজি। বোঝা গেছে? তাহলে পরের সানডেটা আবারও থার্ড উইক তোমার কি হবে, থার্ড উইকে তোমার থার্ড সাইকেলটা কি হবে, থার্ড উইকের সাইকেলটা কি হবে, থার্ড উইকটা হবে তোমার আবার মনডে, থার্সডে, স্যাটারডে। বোঝা গেছে? তাহলে এইটা হবে আমাদের সিকোয়েন্স, মানে ডেটের সিকোয়েন্স। চারটা ডেট দেওয়া হচ্ছে, কিন্তু তিনটে করে এনগেজমেন্ট হবে পার উইক। এখানে একটা জিনিস মেনশন করে দেবে, এটা স্যাটারডেটা ফিক্স করে দিচ্ছ। আচ্ছা, স্যাটারডেটা ফিক্স? না, এই যে কোনটা? বোটানি জুলজি এটা করছো না, হ্যাঁ, ওখানে তুমি স্যাটারডেটা ফিক্স করছো, কিন্তু ওখানে তুমি মানডে থার্সডে তো ফিক্স করছো না। সেকেন্ড উইক সাইকেলটা দেখো। হুম হুম, সেকেন্ড উইক সাইকেল আমি জুলজি তো ফিক্স করে দিয়েছি। ঠিক আছে, তুমি জুলজিটা তুমি স্যাটারডে ফিক্স করে দিয়েছো, হ্যাঁ কিন্তু বোটানিটা তুমি মানডে না থার্সডে ফিক্স হ্যাঁ, করছো। ওটা ফিক্স করে সেটা দেবো, বলছি। ওটা ফিক্স করে দেবো, ওটা হয়তো থার্সডেই হবে। আর ঠিক আছে? ওদেরকে কিন্তু মেন্টালি 4টা দিনের জন্য প্রিপেয়ার থাকতে হবে। হ্যাঁ, হতে আমি পারে এটাই। আমাকে স্যাটারডে থেকে সানডেতে সুইচ করতে হবে, এটা হতে আচ্ছা পারে। আচ্ছা, এবার আমি একটু কথা বলি যে আমি, স্যাটারডে আর সানডে করে দাও, বেটার। কোনটা এটা? এটা হ্যাঁ। আচ্ছা, স্যাটারডে আর সানডে। আমি এবার একটা কথা বলি যে বটানিটা, এই যে প্রথমে যেরকম বলেছিলাম যে বটানিটা কি হবে, বটানিটা কি হবে মনডে এবং থার্সডে এই দুদিন চলবে, আর জুলজিটা চলবে স্যাটারডে এবং সানডে। এবার বক্তব্য হচ্ছে যেদিন মানে যে উইকে বটানির দুটো ক্লাস থাকবে সেই উইকে অবভিয়াসলি কি হবে, যে মনডে হবে আর থার্সডে হবে। এবার জুলজিতে তোমার দুটো ডেট পড়ছে, একটা স্যাটারডে হচ্ছে, একটা সানডে হচ্ছে। এই ডেটটা কিন্তু কি করতে পারে, এটা একটু ফ্লেক্সিবিলিটি মানে ফ্লেক্সিবল হতে পারে, যে হয় সানডে হবে কিংবা স্যাটারডে হবে, সেটা গ্রুপে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, প্রিফারেবলি স্যাটারডেই হবে। ঠিক আছে? মানে যিনি জুলজির আছেন আমার সাথে বসে আছেন, তো তিনি বলছেন যে প্রিফারেবলি স্যাটারডেই হবে, যেদিন সিঙ্গেল থাকবে। বোঝা গেছে? যেদিন সিঙ্গেল থাকবে সেটা স্যাটারডেই হবে। আর যেদিন দুটো জুলজি মানে যে উইকে দুটো জুলজি থাকবে সেই উইকে কি হবে, অবভিয়াসলি তোমার কি হবে, সানডে এবং স্যাটারডে চলবে জুলজি। আর বটানিটা আমিও তোমাদেরকে বলছি প্রিফারেবলি কোনটা হবে, তোমার ইয়েতে হবে, মানে থার্সডেতে হবে। বোঝা গেছে? তাহলে এই গেল ডেট সংক্রান্ত গল্প। কারো কোনো যদি অসুবিধা থাকে বলো। না, আমি তো বলেছি যে এটা আমি আগের দিনই আমার ভিডিওগুলোতে বলা হয়েছে। হ্যাঁ, ফিজিওলজি সম্পর্কে আসি, আমি ফিজিওলজিতে কি করার কথা ভেবেছি একটু বলি। দেখো, যে ফিজিওলজি মানে হিউম্যান ফিজিওলজি যে সাবজেক্টটা রয়েছে, ঠিক আছে, আমাদের যেটা থার্ড সাবজেক্ট বলা ভালো,
তো এই সাবজেক্টটাকে আমরা এখন শুরু করব না, আমরা বটানি এবং আমরা বটানি এবং জুলজি এই দুটোকে আমরা মোটামুটি 60% কভার করব। তারপরে আমরা ফিজিওলজি করব। এর মধ্যে কিছু কারণ রয়েছে আমি তোমাদেরকে বলতে চাইছি, ঠিক আছে? কি কারণ রয়েছে, যেমন আমি কিছুটা বলবো, জুলজির যিনি আছেন তিনি কিছুটা বলবে। যেমন আমি তোমাদেরকে বলছি, আমরা যদি মনে করো বটানির যদি প্ল্যান্ট ফিজিওলজি পড়ি, তাহলে ফিজিওলজির যেটা অ্যানেক্সার 2 মানে সেকশন 2, সেখানেও কিন্তু এই অ্যাবজর্পশন মানে অসমোসিস, ডিফিউশন, এগুলোতে হিউম্যান বডিতে এদের কি রোলস, এটাই আছে। মানে তুমি যখন প্ল্যান্ট ফিজিওলজি পড়ে নিচ্ছ, তোমার ওই অ্যানেক্সার 2টা অনেকটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং ওই অ্যানেক্সার 2 এ মানে ফিজিওলজির অ্যানেক্সার 2 এ ওটা এনজাইমের কনসেপ্টও আছে। মানে সিম্পল যে এনজাইমের টাইপস আছে, ঠিক আছে? এনজাইমের ধরো নরমাল ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ, এনজাইমের ওই মানে অ্যাপো এনজাইম কোনটা, কোফ্যাক্টর কোনটা, প্রস্থেটিক গ্রুপ কোনটা, এই সামান্য এই জিনিসগুলো আছে। এটা তোমার আবার কার সাথে ম্যাচ করছে বলো তো? জুলজির সাথে ম্যাচ করে যাচ্ছে, জুলজিতে এই এনজাইমটা আছে। তাহলে দেখতে পাবে, হ্যাঁ, তো বটানি এবং জুলজিকে যখন আমরা 60% কভার করে নেব, আমি তোমাদেরকে বলছি এই গোটা ফিজিওলজিটা অ্যাটলিস্ট তোমার দেখবে 35% কভার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমি জুলজিস্ট স্যারকে কিছু বলার জন্য অনুরোধ মানে বলছি, তার আগে আমি তোমাদেরকে বলবো যে আমি কিছুগুলো জিনিসকে বেছে রেখেছি, তোমাদের বলছি। যে মনে করো আমরা জেনেটিক্স পড়ছি, আমি অ্যাজ এ হোল পড়াবো। কি রকম, যে আমার বটানিতে আছে সেল, প্রোক্যারিওট ইউক্যারিওটের ডিফারেন্স, অর্গানেলের ডেসক্রিপশন, ক্রোমোজোমের আল্ট্রাস্ট্রাকচার, সেল ডিভিশন। এই ক্রোমোজোমের আল্ট্রাস্ট্রাকচার, সেল ডিভিশন এটা আবার জুলজিতেও রয়েছে, ঠিক আছে? আচ্ছা, জেনেটিক্স মানে পিওর জেনেটিক ক্লাসিক্যাল জেনেটিক্স এর কথায় আসি। সেখানে মেন্ডেলিয়ান জেনেটিক্স আছে, লিঙ্কেজ আছে, ক্রসিং ওভার আছে, সেটাই রিকম্বিনেশন হিসেবে তোমাদের জুলজিতে লেখা আছে, ডারউইনিজম আছে, নিও ডারউইনিজম আছে। জুলজিতে আবার হার্ডউইনবার্গ প্রিন্সিপালস আছে। তো এই জিনিসগুলো যদি একসাথে পড়াই, মানে যখন শুরু করব তখন এটা একটা মানে কি বলবো, এটা একটা স্ট্রিং অফ মানে পড়াশোনা, যে আমি একটা একই একই ধারাবাহিকতায় তোমাদেরকে পুরোটা পড়াবো। কারণ আমি যদি মেন্ডেলিয়ান জেনেটিক্স পড়ে আমি স্টপ করে গেলাম, আমি বাকি অন্য কিছু পড়িয়ে নিলাম, তারপরে আমি হার্ডউইনবার্গ প্রিন্সিপালে আছি, আমার মনে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, হতে পারে যখন মেন্ডেলিয়ান জেনেটিক্স পড়ছি সেটা হচ্ছে তো বটানির পার্ট, কথার কথা। কিন্তু তোমার হার্ডউইনবার্গের ইকুইলিব্রিয়াম তোমার জুলজিতে আছে, ইকোলজি সেকশনে আছে, সরি অ্যাডাপ্টেশনে আছে, ইভলিউশন আছে, ইভলিউশন অ্যাডাপ্টেশন আছে। তো আমাকে ওই জায়গাটা করে নিতে হবে। আমি এইটার জন্যই আজ মিটিংটা ডেকেছি, যে সিলেবাসের অর্ডারটাকে আমরা নিজেদের মতন করে একটু চেঞ্জ করব, যাতে এফিশিয়েন্ট রিডিং হয়, যেটা একটা পড়লে ওই লাইন আপে যা যা আছে সেই সবগুলোকে একসাথে পড়ার চেষ্টা করব, ছেড়ে দেবো না মাঝখানে। যে সিলেবাসে যেরকম অর্ডার আছে সেই অর্ডারেই আমাকে পড়তে হবে এরকম না, আমরা একটু অর্ডার সাজিয়ে নেবো, এবং যেটা সাজাবো সেটা তোমাদেরকে অবশ্যই আমরা আগে জানিয়ে দেবো যে আমরা এই পথে চলছি, ঠিক তো? পথটা জানিয়ে দেবো। যেমন আমি তোমাদেরকে বলছি, এরপর দেখো আছে কি, ডিএনএ আছে, আরএনএ আছে, থ্যালাসেমিয়া আছে, হিমোফিলিয়া আছে, এগুলো সব জুলজি সিলেবাস আছে। ডাউন সিনড্রোম আছে, ক্লাইনিফেটার সিনড্রোম আছে, সেক্স ডিটারমিনেশন আছে, ঠিক আছে? ক্যান্সার এন্ড অঙ্কোজিন আছে। এই পুরোটা তোমাদেরকে একই সাথে পড়াবো। মানে বটানি জুলজি মানে হয়তো কোনো একটা বটানি ক্লাসে মনে করো জেনেটিক্স স্টার্ট হলো, তো আমি পুরোটাই তোমাদেরকে পড়িয়ে দেবো, ঠিক আছে? মানে জুলজির পার্টটাও যতটা আছে সবটা শেষ করে দেবো। তুমি এমনি করে দেখো, যদি রিনাল ফিজিওলজি যাও, তুমি যদি নার্ভ ইম্পালস প্রোপাগেশনে যাও, দেখো এটা জুলজিতেও কমন, এটা ফিজিওলজিতেও কমন। আমাদের বক্তব্য সেই জন্য বলছি যে আমরা মোটামুটি 60% আগে কাকে কভার করব, বটানি এবং জুলজিকে। এই কভারেজ মানে যখনই কমপ্লিট হয়ে যাবে, আমার 35% মোটামুটি ফিজিওলজি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এবং বাকি যে ফিজিওলজির যে জিনিসপত্রগুলো আছে সেগুলো তখন আস্তে আস্তে পড়ানো হবে, এবং বটানি এবং জুলজিটাকে তখন হয়তো 3 দিনে সেগমেন্ট করে দেওয়া হবে, যে একদিন জুলজি, একদিন বটানি, একদিন ফিজিওলজি। বা এমনও হতে পারে যদি কোনো সিলেবাস ঠিকঠাক অবস্থায় থাকে, তো 2 দিন ফিজিওলজি, জুলজি, বটানি হয়তো একটা একটা করে চলবে। সেটা পরবর্তী মানে পরের ডিসিশন এমনও হতে পারে, বা 4টা ক্লাসও হতে পারে কিছু কিছু সপ্তাহ। আমি কথার কথা জানিয়ে রাখলাম। তো আমাদের স্ট্র্যাটেজি এটাই হবে যে আমরা বটানি এবং জুলজিকে ফার্স্টে আমরা কি করব, আমরা 60% হ্যামারিং করব, তারপরে আমরা নেক্সট ফিজিওলজিতে যাব, ঠিক আছে? কারো কোনো অসুবিধা রয়েছে এই এই সংক্রান্ত যেটা বললাম সেই সংক্রান্ত কিছু প্রশ্ন রয়েছে কি? আচ্ছা আচ্ছা, আমি জুলজি স্যারকে বলছি কিছু বলার জন্য, উনিও সিলেবাসটা একটু দেখে রেখেছেন, ঠিক আছে? সিলেবাস উনি নিজের মতন করে সাজিয়েছেন একটু।
তো উনি কি দিয়ে স্টার্ট করবেন ওনাকেই বলতে বলছি আমি। হ্যাঁ, তোমাদের সাথে এমনি তো একবার পরিচয় করানোর ছিল। আচ্ছা আমি ক্যামেরাটা অন করে দিচ্ছি। আমাকে তো দেখেছো তোমরা। নমস্কার, আমি স্টার্ট করব ডেভেলপমেন্টাল বায়োলজি দিয়ে আপনাকে। হ্যাঁ, ডেভেলপমেন্টাল বায়োলজিতে যদি আমি কভার করি, এর মধ্যে আমি শুধু অনার্স সেকশনটা দেখছি এখন, মানে পিজি সেকশনটা। সেখানে দেখবেন জুলজির ডেভেলপমেন্টাল বায়োলজিটা পুরোটা কভার হবে, আর ফিজিওলজিতে হিউম্যান রিপ্রোডাকশনটা কভার হয়ে যাবে, মানে রিপ্রোডাক্টিভ ফিজিওলজি কভার হয়ে যাবে। আর তার সাথে জুলজি ডেভেলপমেন্টাল বায়োলজি দুটো একসঙ্গে কভার হবে। মানে আমি যে অ্যাপ্রোচে চলবো সেখানে একটু একটু ফিজিওলজি কিন্তু সঙ্গে চলতেই থাকবে সবসময়। হুম। আর নেক্সট আমার থাকবে এন্ডোক্রিনোলজি জুলজিতে কম রয়েছে, ফিজিওলজিতে একটু বেশি ডিটেল করা হয়েছে। সেক্ষেত্রে আমি ফিজিওলজি সিলেবাসটা ধরে কভার করব, তাতে জুলজির এন্ডোক্রিনোলজিটা পুরোপুরি কভার হয়ে যাবে। তো আমার ফার্স্ট পার্ট হচ্ছে ডেভেলপমেন্টাল বায়োলজি অ্যান্ড হিউম্যান রিপ্রোডাকশন, সেকেন্ড পার্ট হচ্ছে এন্ডোক্রিনোলজি, যেটাতে আমরা ফিজিওলজি সিলেবাসটা ফলো করব, তাতে জুলজিরটা এফিসিয়েন্টলি কভার হয়ে যাবে। এরপরে কি হবে, হয়তো আমি ফিজিওলজি ধরেই চলবো, কেন ফিজিওলজিটা ধরে চললে আমার জুলজির কিছু ছোটো ছোটো পার্ট আছে। লাইক আমি যদি রেনাল ফিজিওলজিটা পুরোটা ফলো করি, তাহলে দেখা যাবে জুলজিতে রেনাল ফিজিওলজি খুব বেশি দেওয়া নেই। জুলজিতে এই কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজম, নেফ্রনের স্ট্রাকচার এসব কিছুই দেওয়া আছে, কিন্তু যদি আমি ফিজিওলজিতে রেনাল ফিজিওলজিটা পুরোটা পড়ি, তাহলে জুলজির ওই পার্টটাও সঙ্গে কভার হয়ে যাবে। মানে কয়েকটা টপিক আছে যেগুলো আমি প্রথমেই ফিজিওলজির হিসেবে হয়তো শুরু করব, যেটাতে জুলজিটা ভালোভাবে কভার হয়ে যাবে, জুলজিটা আলাদা করে দেখতে হবে না। তার মধ্যে পড়ছে ডেভেলপমেন্টাল বায়োলজি অ্যান্ড রিপ্রোডাকশন, রেনাল ফিজিওলজি, এন্ডোক্রিনোলজি অ্যান্ড ইমিউনোলজি, এগুলো আমরা ফিজিওলজি হিসেবেই পড়ব। এরপর যখন কোর জুলজিতে এলাম, সেখানে আমি কভার করছি ইভলিউশন। ইকোলজিটা কিন্তু আমি দেখছি না, ইকোলজিটা স্যার দেখবেন। আর কি রয়েছে ওখানে, ইথোলজি, বিহেভিয়ারাল বায়োলজি আর কি, সেটা আমি কভার করব। আর যেগুলো অবভিয়াসলি অ্যানাটমি আছে বা হিস্টোলজি আছে বা ক্লাসিফিকেশন আছে, সেটা পুরোটা আমি দেখবো। কেমন, যেগুলো ওভারল্যাপিং পার্টস রয়েছে, লাইক বায়োকেমিস্ট্রির কিছু পার্ট আমি কিছু করব, স্যার কিছু করবেন। জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, এগুলো আমরা নিজেদের মধ্যে ভেঙে নেবো, যেগুলো 3 জায়গাতেই পাবো। জুলজি, বটানি, ফিজিওলজি 3 জায়গাতেই এগুলোকে পাওয়া যাবে। সেগুলো আমরা নিজেদের মধ্যে ভেঙে নেবো। যেগুলো কোর পার্টস আমাদের, সেগুলো আমরা এক্সক্লুসিভলি পুরোটা আমরাই করব। আর ফিজিওলজিটা বেশিরভাগটা হয়তো আমিই করব। যেমন আমি বলছি আমি করবো স্যার। যেগুলো কমন পার্ট, লাইক সেল বায়োলজিতে ফিজিওলজিতে কিছুটা সেল বায়োলজি আছে, কিছুটা বায়োকেমিস্ট্রি আছে, এই জিনিসগুলো স্যার করবেন। আর ইনস্ট্রুমেন্টেশনটা স্যার করবেন, বাকি হয়তো বেশিরভাগটা আমি দেখবো ফিজিওলজি। হ্যাঁ, তো এটাই স্বাভাবিক কথা। আমি এবার বলছি অনার্সের এবং পাসের সিলেবাসে, মানে ফিজিওলজি এবং জুলজির অনার্সের এবং পাসের সিলেবাসে কি রকমের রয়েছে। যেমন ফিজিওলজির যেটা অনার্সের সিলেবাস, মানে 9, 11, 12 এর সিলেবাস, সেখানে এই যে সেল অর্গানেলগুলোর কথা মেনশন আছে। আবার যেটা পাস কোর্সের সিলেবাস সেখানে নেই। মানে আমার বক্তব্য হচ্ছে আমরা পড়বো ওইভাবেই যেন গোটাটাকেই পড়া হয়, ঠিক আছে। এবার উনি বললেন যে উনি কোন কোন পার্টগুলো নেবেন, আমি কোন কোন পার্টগুলো নেব। আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। এটা আরো ক্লিয়ার হবে, মানে আজকেই এমন নয় যে আজকেই তোমরা সব জেনে যাবে, এরকম নয়। আস্তে আস্তে সবগুলোই তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং তোমাদেরকে আগে জানিয়ে দেওয়া হবে। যেহেতু তোমরা ক্লাস করবে, তাই তোমাদেরকে অ্যাওয়্যার করেই আমরা কিন্তু ক্লাসটা করাবো। মানে হঠাৎ করে আমার ইচ্ছা হলো কোন দিন এসে আমি হঠাৎ করে ইকোলজি পড়িয়ে দিলাম, আবার তার পরের দিন আমার ইচ্ছাটা কমে গেল, আমি পরের দিন এসে জেনেটিক্স পড়িয়ে দিলাম, এরকম না। আমি বারবার বলছি এই মিটিংটা ডাকার উদ্দেশ্যটাই হচ্ছে যে না প্রপার লাইন আপ সেট করতে পারি আমরা। আমরা এই সেট করার জন্যই, আমরা অর্ডারটাকে চেঞ্জ করার জন্যই আমরা আজকে একটু কথা বলার জন্য ডেকেছি। যে অনেকেরই আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে অনেকেরই মনে হয় যে সিলেবাসের 1 নম্বরটা আপনি পড়ালেন না, তারপরে 2 নম্বরে যাওয়া উচিত ছিল। না, আমি এরকম অর্ডারে আমরা একদম বিশ্বাসী নই। প্রথমে যেমন বটানির প্রথমে লেখা আছে দ্য মিনিমাম রিকোয়ারমেন্টস অফ এ সেল টু বি এ সেল। ঠিক আছে, আমি চাইলে পড়াতে পারি, কিন্তু আমার মনে হয় বটানিকে স্টার্ট করা উচিত হয় প্ল্যান্ট গ্রুপস দিয়ে, কিংবা তুমি ফিজিওলজি দিয়ে স্টার্ট করো। হ্যাঁ, তোমার আরেকটা লাইন জেনেটিক্স হতেই পারে, ঠিক আছে, তুমি জেনেটিক্স দিয়েও শুরু করতে পারো, কিন্তু তোমার লাইন আপটা যেন ঠিকঠাক থাকে। যে আমি হঠাৎ করে ট্যাক্সোনমি দিয়ে স্টার্ট করলাম, আমার মনে হয় এটা কোনোদিনই বুদ্ধিমানের কাজ না। তুমি যদি ট্যাক্সোনমি পড়তে চাও, তোমাকে আগে প্ল্যান্ট মরফোলজি পড়তে হবে, অ্যানাটমি পড়ো। এই দুটো পড়ার পর তুমি এবল হবে ট্যাক্সোনমিটাকে ঠিক, মানে প্রত্যেকটা টার্মিনোলজিকে সঠিকভাবে বোঝার জন্য।
স্যারও যে কথাগুলো বললেন যে জুলজির উনি ওনার বক্তব্য যে আমি প্রথমে হয়তো উনি হয়তো মানে ডেভেলপমেন্টাল বায়োলজিটা পড়াবেন। ডেভেলপমেন্টাল বায়োলজি পড়লে তোমার এই হিউম্যান রিপ্রোডাকশন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই সমস্ত করার পরে আমি একটু এটা বলে নিই। উনি বলছেন আমি ডেভেলপমেন্টাল বায়োলজিটা স্টার্ট করার কিছু কারণ আছে। এই যখন আমরা ক্লাসিফিকেশনে যাব তখন বেশ কিছু টার্ম আছে, লাইক টিপ্লোব্লাস্ট, ডিপ্লোব্লাস্ট, আমাদেরকে বেশ কিছু টার্ম আছে যেগুলো ডেভেলপমেন্টাল বায়োলজি ওরিয়েন্টেড হবে, যেমন পোটোস্টোম, ডিউটেরোস্টোম, হ্যাঁ, তারপর সিলোম। এই সমস্ত ব্যাপারগুলো ডেভেলপমেন্টাল বায়োলজি না জানলে বোঝা যাবে না। মানে ক্লাসিফিকেশনটা যদিও সিলেবাসে প্রথমে দেওয়া আছে, কিন্তু সব কিছু না জানলে আসলে ক্লাসিফিকেশন বোঝা সম্ভব হবে না। জন্য আমাদের অ্যাটলিস্ট মিনিমাম ডেভেলপমেন্টাল বায়োলজি, মিনিমাম অ্যানাটমি আর ফিজিওলজি মিনিমাম, যেমন যদি আমি এখন যদি কিডনিতে বলতে যাই যে মেসোনেফ্রিক, মেটানেফ্রিক, ক্লাসিফিকেশন আমি ডিরেক্ট করে দিলাম মেসোনেফ্রিক, মেটানেফ্রিক, কিন্তু মেসোনেফ্রিক, মেটানেফ্রিক কিডনি কী সেটাই জানি না, তাহলে সেখানে ক্লাসিফিকেশনটা বোঝা যাবে না। সেই জন্যই এগুলো যখন আমি রেনাল ফিজিওলজি বলবো তখনই এই কিডনির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর এইসব জিনিসগুলো কভার করে আমি ক্লাসিফিকেশনে যাব। তাহলে দুটো সুবিধে আছে। একটা হয়ে গেল কনসেপ্টটা আগে থেকে গ্রো হয়ে থাকবে, আমি যখন এরপর ক্লাসিফিকেশন পড়াবো তখন ওটাকে এক একটা জিনিসকে আমাকে ডিসকাস করতে হবে না। সেকেন্ড হয়ে গেল এই ক্লাসিফিকেশনের ব্যাপারটা বেশিরভাগটা মেমোরাইজ করার ব্যাপার। তো এই মেমোরাইজ করার ব্যাপারগুলো আগে পড়লে কি হয়, শেষে যখন পরীক্ষাটা আসবে তখন তো ভুলে যাবেন, হ্যাঁ, তখন ওটা আবার রিভিশন করতে হবে। তো বেটার যেগুলো মেমোরাইজ করার আছে সেগুলো শেষের দিকে পড়া, তখন পড়লে ওটা মনে থেকে যাবে। আর যেগুলো একটু লজিক্যাল সেগুলো আগের দিকে পড়া, এটাই বেটার, মানে আমার সেটাই মনে হয় আর কি। তাহলে আমার হ্যাঁ প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। তাহলে উনি যেটা বলছেন একদম পারফেক্ট কথা বলছেন। আমার মনে হয় ওনার মতে চলাটাই সব থেকে বেস্ট, কারণ উনি ভেবে নিয়ে কথাগুলো বলছেন। মানে আমিও যে কথাগুলো বলছি, আমিও যে সিলেবাস অর্ডারটাকে সাজাবো আমরা দুজনে মিলেই, ওনার সাবজেক্টে আমি মানে বলতে পারবো না, উনিও হয়তো আমার সাবজেক্টটা বলতে পারবেন না। তো আমরা সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে পড়াতে চাইছি। মানে উনি যেমন বলছেন যে ক্লাসিফিকেশনটা আমি একটু লেট পড়াবো, আমি আগে ডেভেলপমেন্টাল বায়োলজিতে পড়বো। ডেভেলপমেন্টাল বায়োলজিতে ওই যে একটোডার, মেসোডার, মেন্ডোডার, সেটা কোনখানে সিলেন্টেরন, কোনখানে সিলম ফর্ম করছে, এগুলো জানার পর, এগুলো ভালোভাবে জানো, তারপরে যে তোমরা ওই যখন এক কথায় বলে দিয়ে চলে যাবে যে এটা এই গ্রুপটাকে সিলেন্টেরাটা বলে, তোমাদের কানে যেন কথাটা শুনে নতুন না মনে হয় যে সিলমটা আমি সিলেন্টেরন কথাটার মানে আমি জানি, ঠিক তো। তো এই জিনিসগুলোর জন্য আমরা সব সাজিয়ে গুছিয়ে পড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, তবে আমি তোমাদেরকে বলবো যে কঠিন লাগলেও তোমরা ক্লাসিফিকেশন এই জিনিসগুলো একটু আগে পড়ার চেষ্টা করো। আচ্ছা, অনেকের একটা ধারণা হয়ে আছে, আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি আমি, যে অনেকেই মনে করো যে সেল বায়োলজি, ক্লাসিক্যাল জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, এই পার্টটা হচ্ছে নাকি সব থেকে কঠিন পার্ট। আমি তোমাদেরকে বলি, হ্যাঁ হতে পারে, এটা হয়তো অনেক ডিসকাসড পার্ট, এটাতে অনেক বই আছে, এটা মানে চর্চিত একটা বিষয়, কিন্তু এসএসসি বা পিএসসি এই ক্লাসিক্যাল জেনেটিক্স, মলিকুলার বায়োলজি বা সেল বায়োলজি নিয়ে ডিল করে না বেশি। খুব সামান্য কোশ্চেন থাকে, এবং যে কোশ্চেনগুলো থাকে তুমি যেরকম ভাবে পড়বে বা তোমার যা এখন অবধি যে পড়াটা আছে সেটাতে তুমি পেরে যাবে, ঠিক আছে। খুব সামান্য কিছু জিনিস আছে, খুব হাইফাই জিনিস নিয়ে আলোচনা নেই, আসবে না, থাকলেও আসবে না, ঠিক আছে। এই যে বায়োকেমিস্ট্রি নিয়ে অযথা, মানে শুধু আমি বলছি, মনে করো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এটা নিয়ে মনে করো একটা ছোট্ট একটা সেকশন আছে। তো এটা কিন্তু বিশাল বড় জিনিস, মোটেও ছোট জিনিস নয়। কিন্তু বক্তব্য হচ্ছে তোমার কোশ্চেনের অ্যাপ্রোচটাও দেখতে হবে, যে কোশ্চেনটা কেমন আছে। আমি যা পাচ্ছি পড়াতে শুরু করেছি, ঠিক আছে, আমি কটকার পড়াতে শুরু করলাম না, আমার মনে হয় এগুলো প্রয়োজন নেই। তো আমাকে কোশ্চেনের অ্যাপ্রোচ দেখে আমাদেরকে এগোতে হবে, যে কোনটা থেকে কেমন প্রশ্ন আসে, ঠিক আছে। আমি মলিকুলার বায়োলজি, আমি যে বলছি ইনস্ট্রুমেন্টেশন মনে করো তোমাদের আছে, মনে করো স্পেকট্রোস্কোপি আছে, তারপরে দেখলাম ইউএসজি আছে, ইমাজিং টেকনিক গুলো আছে, ইমেজ ফর্ম গুলো। তো এগুলো নিয়ে খুব বেশি দেখবে প্রশ্ন নেই। অনেক বছরই তোমরা এসএসসির প্রশ্ন পাবে, আগের বছর নয় এমসিকিউ হয়েছে, তার আগেও তোমরা প্রশ্ন পাবে। প্রশ্নটা মিলিয়ে দেখবে যে এখান থেকে খুব কঠিন প্রশ্ন করার ট্রেন্ড নেই। বোঝা গেছে আমি কথাটা কি বলতে চাইছি? যেমন আমি পিএসসির কথা বলছি, বটানির যেটা সিলেবাস, সেই বটানির সিলেবাসে একদম প্রথম দিকে একটা ইনস্ট্রুমেন্টেশন আছে, সেখানে সেন্ট্রিফিউগেশন আছে, সেখানে মাইক্রোস্কোপি পুরোটা আছে, সেখানে তোমার রেডিও অ্যাক্টিভ ট্রেসিং আছে, ঠিক আছে। আচ্ছা, এক্সরে ক্রিস্টালোগ্রাফি আছে মনে হয়, না এটা আমি একটু জেনে মানে মনে পড়ছে না, হয়তো থাকতেও পারে বা নাও পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কোশ্চেনের প্রবণতাটা ওই জায়গা থেকে কম, তা বলে এই না আমরা পড়বো না, ঠিক তো। ওটা আমরা শেষ দিকে রাখার চেষ্টা করব, পুরোটাই পড়বো,
কোনো জিনিসই বাদ দেওয়া হবে না, সেই জন্যই সাজিয়ে গুছিয়ে পড়া। বোঝা গেছে? আচ্ছা আমাকে একজন এবার লিখেছো, আমি একটু দেখি, একটু পড়ি চ্যাটগুলো কি কি লেখা হয়েছে, একটু দেখে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রেকর্ডেড ক্লাস থাকলে ভালো হয়। অবশ্যই রেকর্ডেড ক্লাস, প্রত্যেকটা ক্লাসের পর আমি বলি যে আমাদের যে ক্লাসগুলো করা। আরেকটা বলে দাও তুমি, কি নাম বলবে? একটু দাঁড়াও, বলো। হ্যাঁ দেখুন নোটসটা দেখুন, আমার 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 কথা বলছি আমি। আমি তোমাদেরকে হয়তো হ্যান্ড রিটেন করব, মানে হাতে লেখা, সেটাকে পিডিএফ বানিয়ে দেবো। এবার উনি বলছেন, যিনি জুলজির আছেন, তিনি বলছেন যে আমি পিডিএফ নোটসই প্রোভাইড করবো তোমাদের। পিডিএফ দেবো, আর আমার ক্লাসটা হ্যান্ড আউটসও পাওয়া যাবে। ক্লাসের হ্যান্ড আউটস অবশ্যই পাওয়া যাবে, প্রত্যেকে দুজনেই আমরা ক্লাস হ্যান্ড আউট দেবো। মানে ক্লাস হ্যান্ড আউট মানে আমরা যেটা লিখবো, যে ওয়েতে লিখে পড়াবো, মনে করো এখানে আমরা লিখে লিখে পড়াচ্ছি, তো সেই লেখাটা আমরা তোমাদেরকে সেন্ড করব। কথা বলে আছে, আমার ক্লাসটা পসিবলি গুগল মিটে হবে না, আমার ক্লাসটা অন্য একটা অ্যাপে হবে, লাইভ বোর্ড। আমি গ্রুপে ওটা আজকে ওটা লিংক দিয়ে দেবো, বা লাইভ অ্যাপটার নাম মেনশন করে দেবো, সেটা ডাউনলোড করে লগ ইন করে রাখবেন। বোঝা গেছে কি বললো? যে আমার ক্লাসটা যেমন গুগল মিটেই হবে, ওনার ক্লাসটা হয়তো কিসে হবে, হয়তো গুগল মিটে হবে না, লাইভ বোর্ডে হবে। তো তিনি ওটার লিংক বা কিভাবে তোমরা ওখানে জয়েন করবে ওর ডিটেল তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে দুটো আলাদা আলাদা হবে, যাই হোক কোনো ব্যাপার নেই। আচ্ছা রেকর্ডেড ভিডিওর কথা বলি, যে তোমরা প্রত্যেকদিন ক্লাস করার পর, ঠিক আছে, কিছু সময় দিতে হবে আমাকে, মানে হয় সেদিনের রাত্রে বেলায় কিংবা তার পরের দিন সকাল বেলায়। আমরা ইউটিউবে আমরা তোমাদেরকে কি করে দেবো, ওই যে রেকর্ডেড ভিডিও, পুরো ক্লাসটার অডিও ভিডিও দুটোই আমরা তোমাদেরকে ইউটিউবে প্রোভাইড করব। হ্যাঁ তবে ইউটিউবে প্রোভাইড করব মানে পাবলিক করে নয়, আনলিস্টেড ক্যাটাগরিতে আমরা এটাকে রেকর্ড করব। কি করব, আনলিস্টেড ক্যাটাগরিতে আমরা এটাকে আপলোড করব। এবং আনলিস্টেড ক্যাটাগরিতে আপলোড করলে কি হয়, তোমাকে যদি তোমার কাছে লিংক থাকে তবেই তুমি সেটাকে দেখতে পাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট ক্যাটাগরিতেও এটাকে আপলোড করা হতে পারে। তাহলে আমরা গ্রুপে একটা আলাদা গ্রুপ বানাবো, এই গ্রুপগুলো সম্পর্কে আমি আসছি। আলাদা একটা গ্রুপ বানাবো, সেই গ্রুপে তোমাদেরকে আমি শুধুমাত্র হয়তো এই যে ক্লাস রেকর্ড যেগুলো হবে তার লিংক দেবো, সেটার জন্য একটা সেপারেট গ্রুপ বানাবো। বোঝা গেছে আমার কথাটা? হ্যাঁ এই যে এইটা হলো ব্যাপার হয়েছে। আচ্ছা আর কিছু প্রশ্ন? না সেটা আমরা সেট করে নেবো, যে প্রথম দিন জুলজির ক্লাস হবে। আরেকবার আমি কি প্রশ্নটা ঠিক শুনলাম, আরেকবার রিপিট করো। না না, অল্টারনেট ওই যে বললাম যে একটা উইকে যদি দুদিন বটানি হয় তো একদিন জুলজি হবে, ঠিক আছে? আমি বটানির জন্য দুটো ডেট সেট করলাম, একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে কি বৃহস্পতিবার। আর জুলজির জন্য দুটো ডেট সেট করা আছে, একটা হচ্ছে শনিবার, একটা হচ্ছে রবিবার। এবার আমি তোমাদের কেমন সেট করলাম, যে যে উইকে বটানি হবে সেই উইকে সোমবার আর বৃহস্পতিবার বটানিটা হয়ে গেল। জুলজিটা স্যার বললেন প্রিফারেন্সিয়ালি কোনটাতেই হবে, প্রিফারেবলি তোমার কোনটাতেই হবে, শনিবারই হবে। তাহলে নেক্সট উইকে কি হবে, নেক্সট উইকে নিয়ম অনুযায়ী তোমার দুটো জুলজি হবে, একটা বটানি হবে। তাহলে নেক্সট উইকটা শুরু করছি আমরা সানডে থেকে, মিলিয়ে নাও হিসাবটা। এটা তোমাদের আরেকবার ভালো করে বলে দেওয়া হবে মানে গ্রুপে। শুনতে অসুবিধা হচ্ছে? কার স্পিকার অন আছে? একটু একটু দাঁড়াও বলছি, একটু দাঁড়াও। কার স্পিকার অন আছে কারু? বোঝা যাচ্ছে না? একটু দাঁড়াও। And I can not only see the total মাইক তো অন আছে। দেখো এবারে সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে দেখো এবারে? সাউন্ড ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আমি সবে বলছি, সব প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। হ্যাঁ কি বলছিলে আমাকে বলো। হ্যাঁ আমি তোমাদেরকে এবার বলছি ফিজের ব্যাপারে। ফিজের ব্যাপারে তোমরা আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা প্রত্যেকেই অনার্স পিজিতেই জয়েন করো, ঠিক আছে?
তো অনার্স পিজিতে জয়েন করলে তোমাদের 750 লাগবে, এটা সম্পর্কে আমি আসছি, বলছি কি করে তোমরা করবে, ঠিক আছে। আচ্ছা, মোনালিসা জিজ্ঞাসা করছে, এরা সবাই আমার বেশিরভাগ জন আমার পিএসসি স্টুডেন্ট অনেকেই আছে। মোনালিসা আমাকে জিজ্ঞাসা করছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের পর পরীক্ষা হবে কি হবে না। হ্যাঁ, মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টারের পরেই পরীক্ষা হবে, এটা আমি একদম কথা আকারে দিলাম না, কিন্তু আমরা এটাই চেষ্টা করব যে আমরা মক টেস্ট কন্ডাক্ট করার। আমি তোমাদেরকে বলবো যে আমরা মক টেস্ট এমনও হতে পারে যে দুটো চ্যাপ্টার পরে একটা মক টেস্ট হতে পারে, আবার এমন ঘটনাও ঘটতে পারে যে অর্ধেকটা চলার পরও মক টেস্ট ঘটতে পারে। যেমন আমি দেখবে ভিডিওতে একটা উদাহরণ দিয়েছি, আমি প্ল্যান্ট নিয়েই বলছি, যে মনে করো তোমাদের আমি অ্যালগি পড়ালাম, তো অ্যালগি ইটসেলফ অনেক বড় জিনিস, শুধু অ্যালগির পরেই ধরে নাও একটা মক টেস্ট হয়ে গেল, তারপরে তোমাদেরকে কি পড়াবো। আর কারো মাইক অন আসছে, একটু দাঁড়াও দেখে নিচ্ছি কার মাইক অন আছে। হ্যাঁ ঠিক আছে, দেখো এবার আমি বলি যে আমরা অ্যালগির হয়তো পুরোটা নিয়ে একটা মক টেস্ট করলাম, এরপর আমি ব্রায়োফাইট পড়ালাম, এরপর আমি টেরিডোফাইট পড়ালাম, এরপর আমি জিমনোস্পার পড়ালাম, এই তিনটেকে নিয়ে হয়তো আমি আরেকটা মক টেস্ট করলাম, তাহলে কি সেই ব্যাপারটা আমার কথাটা তো রইলো না যে প্রত্যেকটা টপিককে শেষ করার পর আমি মক টেস্ট করলাম না, এটা হয়তো আমার তখন কথাটা ডেভিয়েট করে গেল। আমার বক্তব্য হচ্ছে আমরা কোনটা কনভিনিয়েন্ট সেইটা দেখে আমরা কি করব, তোমাদের মক টেস্টটা সেট করব, ঠিক আছে। এবং তোমরা আমাদেরকে বলবে, আমি আরো বলছি যে মক টেস্টে যেমন আমি করি এতদিন অবধি আমার কাছে পিএসসি তে যারা পড়ে, আমি কিরকম ভাবে করার চেষ্টা করি, ওরা আমাকে বলে যে আমরা রেডি, যে আমরা প্রত্যেকজন পড়াশোনা করে রেডি হয়েছি, এবার আমি পরীক্ষাটা নিতে পারি, ঠিক আছে। তো আমি সেইভাবেই মক টেস্টটা নিই, যেমন না যে পড়ালাম, পড়ানোর পরে আমি যে ডেট পড়লো সেই ডেটে মক টেস্ট নিয়ে নিলাম, এমন না। মক টেস্ট গুগল ফর্মে হবে, আমি তোমাদেরকে মানে কি করব, গুগল ফর্মের লিংক দিয়ে দেবো, সেটা আমাদের ক্লাসের ডেটের সাথে কোনো রকম ভাবেই ওভারল্যাপ করবে না, একটা অন্য কোনো ডেটে যেটা তোমরা ঠিক করবে সেই রকম একটা ডেটে তোমরা গুগল ফর্মসের আমি লিংক দেবো, তোমরা মক টেস্টটা দেবে, আধা ঘন্টা সময় দিই আমি, ঠিক আছে। তোমাদের দেওয়ার সাথে সাথে তোমরা নিজেরাই ওখানেই মার্কস দেখতে পাবে, ঠিক আছে। ব্যাস, তারপরে আমি ফাইনালি সবার মার্কসের লিস্ট আকারে পেয়ে যাব, আমি সেটা পাবলিশ করব। তো এই গেল মক টেস্ট সম্পর্কিত গল্প। আচ্ছা, এরপর আসি আমি গ্রুপ সম্পর্কিত গল্প। আচ্ছা, সিলেবাস সম্পর্কিত আর কারো কোয়ারি নেই তো? যদি থাকে তো আমি পরে সিলেবাস সম্পর্কিত আর কারো, কিসের জন্য? একটা কোনো বই নেই, ওইভাবে ক্লাসিক্যালস এর বই হতে পারে, কিন্তু শুধু জুয়েলারি আলাদা করে কি বই নেবে? ক্লাসিক্যালের বই, ক্লাসিক্যাল ম্যাক্সিমামটাই তো গ্র্যাজুয়েশন মাস্টার্স সময় নোটসের উপর টুকটাক করে বই হয়তো লাইব্রেরি থেকে পড়েছি, একটা যদি কোনো বেস বুক বলেন যেটা নিজের কাছে থেকে নিজে মানে একটু স্টাডি করতে পারি। তাহলে আপনি ক্লাসিক্যালস এর জন্য আরএল কোটপালটা নিয়ে রাখুন। হ্যাঁ, আমনটা লিখতে পারি না, ঠিক প্রথম কোটপাল, কেওটিক কোটপাল, কোটপাল এটা নিয়ে রাখুন। দুটো ভলিউম হবে, একটা কোঅর্ডিনেট একটা নন কোঅর্ডিনেটেড, কিন্তু এটা কিন্তু শুধু বেসিক মানে ক্লাসিক্যাল পার্টটাই কভার করবে, বাকি ওইভাবে কোনো বই ফলো না করাই ভালো। যে শুধু আমি যেটা সব কিছু দিয়ে দিল, ওটাকে বায়োকেমিস্ট্রি বা গোটা জেনেটিক্সটা, অমনি কোনো বই পাওয়া যাবে না। না কোরের জন্য না, এমনির জন্য একটা যদি মানে ক্লাসিফিকেশন, প্যারাসাইটোলজি এগুলো যদি কোনো বই থাকে। প্যারাসাইটোলজির বই মানে না একদম স্পেসিফিক না, একটা জেনারেল বই, মানে বেটার হবে তাহলে নেটের যে বইগুলো হয় না, সেটাতে মোটামুটি কাভার থাকে। হ্যাঁ, নেটের যে বই বলতে ওই পাবলিকেশনের নাম কি, পাথফাইন্ডার। পাথফাইন্ডার আছে, এই বইটা দেখতে পারেন, পাথফাইন্ডারের বইটা এখানে পুরোটা কভার করবে, কিন্তু ক্লাসিক্যালটা কভার করবে না। ক্লাসিক্যালটা আপনি কোটপাল থেকে পড়লেন, বাকি পুরোটা কভার করে নেবে। পাথফাইন্ডারের বই অনেকের কাছে আমি সাজেস্ট করেছিলাম, পাথফাইন্ডার নেটের বইটা, হ্যাঁ নেট, লাইফ সায়েন্স 1 আর লাইফ সায়েন্স 2 যেটা দুটো পার্ট আছে। আর ওটা ইনস্ট্রুমেন্টেশনের একটা বই পাওয়া যাবে, কথা বলেছি, মুখোপাধ্যায় না কার লেখা, প্রণব কুমার আর উষা মিনা,
এই দুজনের লেখা বই আমি তোমাদেরকে বলেছি হয়তো, তাই তো? পাথফাইন্ডারের বই, ঠিক আছে, লাইফ সায়েন্স 1 আর লাইফ সায়েন্স 2, এই বই দুটো তোমরা এমনিও কিনে রাখতে পারো, খুব ভালো বই, ঠিক আছে। বাকি আমি যখন টপিক কভার করবো না তখন আমি বলে দেবো কোনটা কোন টপিক, মানে আচ্ছা, এমনি হবে না। লাইক ইভলিউশনের জন্য আপনার এসসি চ্যাটার্জি বই ভালো করা ভালো হবে। হ্যাঁ, ইকোলজি তেমন কোনো লোকাল তো কেউ নাই যাকে ইকোলজি ভালো কেউ রাইটার নেই। হ্যাঁ, ওটা ওটাকে স্যার বলে দেবেন। হ্যাঁ, আমি এগুলো আজ বলে দেবো। স্যার বলছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে তার সাথে কি সেই চ্যাপ্টার সংক্রান্ত এমসিকিউ প্রোভাইড করা হবে? হ্যাঁ সেটা প্রোভাইড করা যেতে পারে। তো অবশ্যই ওটা করা যেতেই পারে, ঠিক আছে, ওটা হবেও হয়তো, ঠিক আছে, ওটা করা হবে প্রত্যেকটা চ্যাপ্টারের পরই মোটামুটি। হ্যাঁ, তবে আমি বারবার বলছি এটা মানে রুল নয়, আমি কথার কথা বলছি যে করা হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে করা হবে, ঠিক আছে, যে আমরা কিছু না হয়তো 20টা করেও হয়তো এমসিকিউ যদি আলোচনা করাতে পারি তাহলেও হয়, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা সাইট বলছি, জয়েন করার পর তোমাদেরকে বলবো, জুলজি বটানি বোথ, আমার যারা পিএসসি স্টুডেন্ট তারা জানে, তোমরা এটা পড়ো। আমার মনে হয় এটা আমার চোখে দেখা ফ্রিতে এত বড় কোশ্চেন ব্যাংক আমি অন্তত ইন্টারনেটে দেখিনি ফ্রিতে। সেটার নাম হচ্ছে কি বলতো, neatprep.com, neatprep.com। এবার বক্তব্য হচ্ছে যে এখানের যে কোশ্চেনের লেভেল বেশ ভালো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মেনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং সাথে ওদের বানানো কিছু কোশ্চেন। থাকবে না, এত কঠিন কোশ্চেন থাকবে না। সেটাও বটে, নিটের মতন কোশ্চেনও থাকবে না, নিটটা একটু কঠিনই দেয়। আরো পর সাউন্ড অন ডিফিকাল্টি আছে। লেভেল এত বেশি হবে না। হ্যাঁ, মেইনলি মেইনলি ফ্ল্যাট এমসিকিউ হবে। মোটামুটি যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো তো পুরোটাই নিট বেসডই থাকবে। হ্যাঁ, ওটা ডিফিকাল্টি লেভেলটা একটু বেশি হবে কিন্তু আমাদের ডিফিকাল্টি লেভেলটা একটু আমি কম হবে। তোমাদের ওটাই বলছি, তো তোমরা যদি নিট প্রেপ থেকে কোশ্চেন গুলোকে সলভ করে নিতে পারো তাহলে তোমরা, আমি বলছি তোমরা মোটামুটি রেডি ধরে নাও, এসএসসি পিএসসির জন্য রেডি। এবার আমার বক্তব্য হচ্ছে যে তোমাকে কিছু জায়গার ডেপথ চেক করতে হবে, ঠিক আছে। যেমন তুমি যদি ক্লাসিক্যাল জুলজি পড়ছো, তো এবার ক্লাসিক্যাল জুলজি তোমার এসএসসি বা পিএসসি সিলেবাসে একটু বেশি আছে, যেটা তোমার এইচএস এর সিলেবাসে ওর ডেপথটা কম, অ্যাপ্রোচটা সেম মোটামুটি, কিন্তু ডেপথটা কম, বোঝা গেছে। তো তুমি চেষ্টা করো যে নিট প্রিপে যে এই যে আমি সাইটটা বললাম এটাতে তুমি একদম টপিককে খুঁজে নিয়ে তুমি কি করতে পারো, তুমি সার্চ করতে পারবে, ঠিক আছে। তুমি যদি লিখলে যে আমি শুধুমাত্র পরিফেরের উপর কিছু কোশ্চেন সলভ করব, তুমি করতে পারো ওখানে। আর এত বড় ফ্রি এর কোশ্চেন ব্যাংক আমি অন্তত দেখিনি, তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম। তোমাদের কোনো এমসিকিউর বই কেনার দরকার নেই, ওই 300টা পাতার এমসিকিউ এর বইয়ে কিচ্ছু হবে না। সেখানে আমার জুলজি বটানি ফিজিওলজি তিনটাই মিক্স আছে, আর টোটাল বইটার ভলিউম হচ্ছে 30 মানে 300 পেজে। এইটা দিয়ে তুমি কিনে পয়সা নষ্ট করো না, তুমি নিট প্রিপে যাও, যে যে টপিক গুলো তোমার নিটের সাথে ম্যাচ করছে, ঠিকঠাক আছে, তুমি ওগুলো নিট প্রিপ থেকে সলভ করো, মোর দেন এনাফ, আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে, মোর দেন ইনাফ। আমি তোমাদেরকে প্ল্যান্ট ফিজিওলজি পড়াবো, অসমোসিস ডিফিউশন তোমরা নিট প্রিপ থেকে সলভ করো, আর সাথে আমি কিছু কোশ্চেন দেবো, মানে এমসিকিউ দেবো, আমি করে দেবো কোশ্চেন স্টার্ট করো। তোমরা যে এমসিকিউ এর বইয়ের কথা বললে, আচ্ছা জুলজির কথা বলছি, যে স্যার স্যার একটু ডিস্টার্ব করছি। এমটিজির তো এমটিজির বইগুলো হ্যাঁ খুব ভালো বই। বেরোয় না একটা, সেইগুলো তো মানে ইউজ করা যায়। এমটিজি আমার তো মনে হয় আমার আমার খুব পছন্দের পাবলিকেশন একটা এমটিজি, ঠিক আছে। এখন তোমরা পাবে কিনা জানি না, আগে একটা বই পাওয়া যেত, ঠিক আছে, না না অব পাওয়া যায় বাইরে। একদম 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 নাও, এক হ্যাঁ একদম নাও, বায়োলজি টুডে এখন একটু দাম বেড়েছে, আমি তোমাদেরকে বলছি, আমার কাছে বইটা আছেও, আমি তোমাদেরকে দেখাবো। একটা বই বেরোতো যার নাম হচ্ছে অবজেক্টিভ বটানি, ঠিক আছে, সেই রকম অবজেক্টিভ জুলজি, এই দুটো বই বেরোতো এমটিজি, ঠিক আছে। এই বইটাতে অবজেক্টিভ কোশ্চেন হয়তো আলোচনা করা আছে, কিন্তু তার থেকে বড় কথা প্রত্যেকটা জিনিস সম্পর্কে একদম খুঁটিনাটি আলোচনা করা আছে। আমি বলছি না ডিটেলিংটা অনেক বেশি, কিন্তু কি বলতো ইনফরমেশনটা অনেক বেশি। অবশ্যই এই বইগুলোই আমাদের জন্য কাজের, এমটিজির বই খুব ভালো, মানে আরিয়েন্তের থেকে আমি অনেক বেশি পছন্দ করি এমটিজি পাবলিকেশনকে। এই যে তুমি বললে যে অবজেক্টিভ যেটা বায়োলজি বের হয়, এখন কত দাম করেছে, 40 টাকা মানে, তাই তো? হ্যাঁ, এখন এখন 40 টাকা দাম করেছে, 35-40, মানে আমি যখন কিনতাম প্রায় বছর 3-4 বই আমার কাছে প্রত্যেকটা মাসের আছে, তো সেই বইগুলো আমার দাম ছিল হয়তো তখন 30 টাকা করে। অবশ্যই কিনে রাখো,
30 টাকা 40 টাকা আমরা এধার ওধার অনেক কিছুতে নষ্ট করে দিই, ওই বইগুলো হচ্ছে আমার মনে হয় যে রাইট ইনভেস্টমেন্ট। তুমি ওই বইগুলো নিতে পারো, তুমি বাসে ট্রেনে যেখানে যেতে যেতে তুমি এটা সহজে ক্যারিও করতে পারবে, কেউ যারা ওয়ার্কিং অফিসে নিয়ে গেলে পড়তেও পারবে। যতটুকু নয় তোমার কিন্তু ঠিকঠাক লেখা আছে, ভালো লেখা আছে, অবশ্যই কিনতে পারো এমটিজি পাবলিকেশন, ঠিক আছে। হ্যাঁ, তবুও বলছি স্যার যেটা জুলজি, আমি যারা বটানি অনার্সের স্টুডেন্ট আমি তাদের জন্য স্পেশালি বলছি যে স্যারের উপর তোমরা ছেড়ে দাও, তিনি তোমাদেরকে ঠিকভাবে এগিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, সাথে অবশ্যই একটা বই রাখবেন, যে বইগুলো তোমাদেরকে বলে দেওয়া হবে। এখন তো অনেকটা জায়গায় মানে অনেক বই তোমরা ইয়েতে পাবে, মানে সফট কপি হিসেবে অ্যাভেলেবেল, একটু খোঁজাখুঁজি করতে হবে শুধু। সেই খোঁজাখুঁজি করে হোক বা যাই করে হোক স্যারের উপর ছেড়ে দাও, স্যার তোমাদেরকে পুরোটা করিয়ে দেবেন, বোঝা গেছে। হ্যাঁ, নিশ্চিন্তে থাকো, অসুবিধা হবে না। আর যারা জুলজি অনার্স স্টুডেন্ট তাদের তো মানে তারা তো জানে কোন বই, তাদের কাছে এই বইগুলো নিশ্চয়ই আছে, ঠিক আছে। আমি সিমিলারলি একটাই কথা বলবো যে বটানিটাও তোমরা আপাতত ছেড়ে দাও, চট করে এখন বই কেনার প্রয়োজন নেই। হ্যাঁ, কিচ্ছু বই কেনার প্রয়োজন নেই। তোমরা যদি বই কিনতেই হয় তোমাদেরকে আমি বলবো যে হাইদ ভট্টাচার্য গাঙ্গুলি, যদিও আমার পছন্দের বই নয়, একটা বটানির বই পাওয়া যায় হাইদ ভট্টাচার্য গাঙ্গুলি, যার 2টো ভলিউম হয়, তোমরা কিনতে পারো ওই 2টো বই, ঠিক আছে। ওটাতে মোটামুটি টেক্সট বুক সব কিছুই আছে, কি পড়তে হবে না পড়তে হবে আমি তোমাদেরকে বলে দেবো। বা আমরা যেভাবে ক্লাসটা তুমি যদি সঠিকভাবে ফলো করো, শুধু ক্লাসটা, নোটস না, আমার মনে হয় তোমার সাফিসিয়েন্ট হবে 2টো ক্ষেত্রেই, বোঝা গেছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আমি তাইলে একটু গ্রুপে যাই, গ্রুপ কিভাবে বানানো হবে কি করবে বলি একটু। হুম, হ্যাঁ, টাইমিংটা হচ্ছে তোমাদের মোটামুটি আমরা ঠিক করেছি কটা, 8:30, আচ্ছা। তোমাদের টাইমিং যেটা আমরা ঠিক করেছি প্রত্যেকটাই এই মানে সোমবার, তোমার বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার মোটামুটি 8:30 PM, ঠিক আছে। অনওয়ার্ডস লিখে দিলাম, একটু দেরিও হতে পারে, হয়তো আগেও হতে পারে, জানিয়ে দেবো, ঠিক আছে। 8টা থেকে 8:30-এর মধ্যে তোমাদের ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে। পরবর্তীকালে হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু তোমরা ধরে রাখো যে এটাই মোটামুটি তোমাদের টাইম, 8:30, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। স্যার বলছেন 8:15 করে দিতে, তাহলে 8:30-এর মধ্যে সবাই জয়েন হয়ে যাবে, এফেক্টিভ ক্লাসটা 8:30 থেকে স্টার্ট হয়ে যাবে, তাহলে 8:15 করে দেওয়া হোক, ঠিক আছে। এটা হয়ে গেল। আচ্ছা, আরেকটা কথা, তোমরা কাল তোমাদের সাথে আমার যারা পিএসসির আছো তাদের সাথে একটু আলোচনা হয়েছিল যে এখন তো গ্রীষ্মের ছুটি চলছে, তাই গ্রীষ্মের ছুটিতে কিছু ক্লাস হয়তো সকালে শিফট হতে পারে, এই কিছু দিনের জন্য, এমন নয় যে সব সময়ের জন্য এটা হবে। এটা তোমাদের ওই টাইম হবে রাত 8:30-টার সময়, বোঝা গেছে। আর কিছু প্রশ্ন? আমি গ্রুপে যাব, গ্রুপ কেমন ভাবে ক্রিয়েট করব বলবো। স্যার বলছি যে স্যার সকালে হলে এই গ্রীষ্মের এখন ছুটি আছে, অনেকের নেই আমি জানি, তো মোটামুটি ধরে নাও 9টা, তাহলে আচ্ছা। সকালে আমার না না, সকালে দেখো, সকালে আমার একটু হওয়ার চান্স কম, একটু লেটই হবে, ধরে নাও 11টা বা 10টা, 10:30 এরকম। না, আমি তোমাদেরকে ওই জন্যই বলছি, আমি এটা অপশনাল, আমি বলিনি রাত্রি 8:30টাই টাইম, ঠিক আছে। এটা অপশনাল, বাই চান্স এখন যদি হয়তো কোনো প্রবলেম হয় বা কোনো এক্সট্রা কিছু করার মনে হয় তো এই টাইমগুলো হতে পারে। হ্যাঁ, আমি এটা একবারও বলছি না এটা কদিন, এটা তো চলবে না সকালে, অ্যাকচুয়ালি রাতেই ক্লাস হবে, বোঝা গেছে। আর আমি তাহলে গ্রুপে যাই এবারে। দেখো, তোমাদেরকে বলি যে আমি এখানে কি করব, সেপারেট গ্রুপ বানাবো একটা 9-10-এর জন্য, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো 9-10-এ না যে তোমরা 11-12-এ পড়ো, এতে তোমাদের সবটা হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে কি 11-12-এর জন্য, ঠিক আছে। এই 9-10-এর এবং 11-12-এর 2টো পেড গ্রুপ হবে। কি রকম? একটা গ্রুপে আমি কি করব, ক্লাস লিংক দেবো, এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 1, সেখানে আমি ক্লাসের লিংক দেবো। আর সেকেন্ড আরেকটা গ্রুপ হবে, এটা হচ্ছে ওটারই হচ্ছে গ্রুপ 2, যেখানে আমি কি করব, রেকর্ডেড ভিডিওর লিংক, রেকর্ডেড যে ক্লাসগুলো হবে তার লিংক দেবো, এবং যা নোটস থাকবে তার লিংক দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসের যেটা হ্যান্ড আউট থাকবে
ক্লাস হ্যান্ড আউট সেটাও প্রোভাইড করব। তাহলে কি কেন এটা করছি, যে তোমরা যখন এই গ্রুপ 2টা খুলবে, গ্রুপ 2 এর মিডিয়া ডক্সে যখন যাবে, যখন তোমরা লিংক যাবে, তোমরা প্রত্যেকটা রেকর্ডেড ক্লাসের লিংক পরপর পাবে। পিডিএফ যদি খোলো, ডক খোলো, তোমরা প্রত্যেকটা নোটসকে পরপর পাবে। আর এই ক্লাসটা, এই যে গ্রুপ 1, এটাতে শুধু কি থাকবে, ক্লাস লিংক থাকবে, এবং সাথে তোমাদের যদি কোনো জেনারেল যে ডিসকাশন থাকতেই পারে, ঠিক আছে, নিজেদের মধ্যেও থাকতে পারে, আমাদের সাথেও থাকতে পারে, সেই ডিসকাশনটা তোমরা এখানে করবে। ঠিক আছে, সেই ডিসকাশনটা তোমরা গ্রুপ 1 এ করবে। গ্রুপ 2টাকে একদম আনটাচড রাখবে। গ্রুপ 2 এ শুধুমাত্র তোমার এই ক্লাস সংক্রান্ত জিনিসপত্র দেওয়া হবে, এক্সেপ্ট দা লাইভ ক্লাস লিংক। লাইভ ক্লাস লিংকটা তোমাদের গ্রুপ 1 এ দেওয়া হবে, কারণ এটা তোমাদের ডে বাই ডে প্রত্যেক দিন নতুন নতুন দেওয়া হবে, তাই এটা চেঞ্জ হবে, তাই এটাকে তোমার নিয়ে কোনো তুমি কাজ করতে পারবে না, তাই এটার জন্য আমি সেপারেট গ্রুপ করে দেবো। সিমিলারলি আমরা গ্রুপ মানে 11-12 এর জন্য আমরা দুটো গ্রুপ করব, একদম সেম, যে একটাতে কি থাকবে ক্লাস লিংকের গ্রুপ, একটাতে কি থাকবে তোমার রেকর্ডেড ক্লাস, নোটস এবং হ্যান্ড আউটস এর গ্রুপ। ঠিক আছে, এবার আমি গ্রুপগুলোকে কেমন ভাবে নামকরণ করি, আমার একটু কালার দিয়ে নামকরণ করি, যে একটা কি থাকবে তোমার গ্রিন গ্রুপ, তো একটা ইয়েলো গ্রুপ, একটা রেড গ্রুপ, তো একটা পার্পল গ্রুপ, তোমরা বুঝে যাবে। এবার বক্তব্য হচ্ছে যে আজকেই তোমাদেরকে এই ক্লাসের শেষেই আমি তোমাদেরকে কিউআর কোড সাপ্লাই করব। হ্যাঁ, সেই কিউআর এ তোমরা যখন পেমেন্ট করবে, সেই কিউআর এ যখন তোমরা পেমেন্ট করবে, আফটার পেমেন্ট এবং তোমরা নাম, তোমাদের কি বলো, ওই ইউনিভার্সিটি আমি যে যে রিকোয়ারমেন্টস গুলো চেয়েছিলাম সেই রিকোয়ারমেন্টস গুলো তোমরা ফিল করবে। পেমেন্ট করার পর তোমাদের ওই যে পেড গ্রুপ, মানে ওই যে 9-10 এর জন্য গ্রুপ 1, গ্রুপ 2, 11-12 এর জন্য গ্রুপ 1, গ্রুপ 2, সেই দুটো গ্রুপে আমি জয়েন করাবো, এবং ক্লাস তোমাদের স্টার্ট হবে 1 মে থেকে। আমি বটানি দিয়েই হয়তো স্টার্ট করব, হতে পারে স্যার জুলজি দিয়েও স্টার্ট করতে পারেন। তো আমি 1 মে তোমাদেরকে একটা ডেট বলে দিলাম, এই ডেটটাই সম্ভবত আমরা কি করব, ক্লাস স্টার্ট করব। বৃহস্পতিবার পড়ছে, হতে পারে, মানে আমি তোমাদের বলে রাখছি যে বটানি দিয়েই হয়তো স্টার্ট হবে, হতে পারে এমন যে স্যার স্টার্ট করতে পারেন উইথ জিওলজি, হতে পারে। ঠিক আছে, আমরা তোমাদেরকে সেটা গ্রুপে জানিয়ে দেবো। তাহলে তোমরা আজকে থেকে এই ক্লাসটার পরই তোমরা পেমেন্ট করা শুরু করতে পারো, আমি তোমাকে কিউআর দিয়ে দেবো। আচ্ছা, যারা অনেকে, আমি একটা জিনিস নোটিস করেছি, অনেকে কিউআর এ পেমেন্ট করতে পারে না, আমি কিউআর এ পেমেন্ট করার পদ্ধতিটাও বলে দিচ্ছি। যে কিউআরটা নেবে তোমরা, যে কোনো ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, যেখানে ইচ্ছা যাও, সেখানে দিয়ে তোমরা কিউআরটা চিপবে, নিজেদের কিউআর অপশনটা যেখানে আছে সেখানে চিপবে। সেখানে চেপার পর দেখবে যে তোমার একটা ক্যামেরা খুলে গেল, ওই পাশে দেখবে একটা অপশন লেখা থাকে আপলোড, সেই আপলোডটাই চিপে তুমি আমার সাপ্লাইড কিওয়ার্ডটা চাপিয়ে দেবে ওখানে। তোমার আপলোড যেই চিপবে তোমার গ্যালারিটা খুলে যাবে, এই গ্যালারি থেকে আমার কিওয়ার্ডটা চাপিয়ে দেবে, মানে যেটা সাপ্লাইড কিওয়ার্ড, সেই সাপ্লাইড কিওয়ার্ডটা চাপিয়ে দিলে ও নিয়ে নেবে। এটা হচ্ছে কিউআর দিয়ে পেমেন্ট করার পদ্ধতি। তো তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করার পর তোমরা আমাকে জানাবে যে পেমেন্ট হয়ে গেছে, তার একটা স্ক্রিনশট দেবে আমাকে, সেই স্ক্রিনশট নিয়ে তোমার নাম সমেত দেবে। আমি তোমাদেরকে প্রত্যেককে একটা করে ডিওএ সাপ্লাই করব। ডিওএ মানে হচ্ছে ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ অ্যাডমিশন, ঠিক আছে, ডেট অফ অ্যাডমিশন সাপ্লাই করব। এবং ডিওএ তে মানে এখন তোমরা যেহেতু সবাই এক ডেটে জয়েন করবে, তাই তোমাদের প্রত্যেকের ডেট অফ অ্যাডমিশন সেমই হবে, এবং সেই ডেটটা হবে যেদিন থেকে ফার্স্ট ক্লাস স্টার্ট হবে, মানে তোমার 1 কত হবে, 1 তোমার 25, এটা তোমার ডিওএ হবে। এবার তো এমনও কেউ হতেও পারে যে মনে করো সে হয়তো আগস্ট মাসে জয়েন করলো বা সে জুলাই মাসে জয়েন করলো, তাহলে তার ডিও হবে এটা, মানে অন্য হবে। হয়তো মনে করো কেউ 23 আগস্ট জয়েন করলো, তাহলে 23/7/2025 হবে। এবার তোমাকে ডিও এর সাথে সাথে আমি নেক্সট রিনিউয়াল ডেটও জানিয়ে দেবো। নেক্সট রিনিউয়াল ডেট যার 1 তারিখে তোমার যদি ডিও হয়, তাহলে নেক্সট রিনিউয়াল ডেট একদম সিম্পলি কি হবে, 1/6/2025 হবে। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এটা তোমাদেরকে আমি প্রত্যেককে পার্সোনালি, তোমাদের যে পার্সোনাল যেটা গ্রুপ, মানে পার্সোনাল যেটা তোমাদের চ্যাট বক্স, সেই চ্যাট বক্সে আমি তোমাকে ডিওএ সাপ্লাই করব, এবং সেই ডিওএটা যখন সাপ্লাই করব তোমার ওখানে পিন করে দেবো তোমার চ্যাট বক্সের সাথে। ঠিক আছে, তোমার ডিওএ হচ্ছে এটা, এবং ওটা মোটামুটি ডিওএটা মানে 30 ডেজের জন্য পিন করা যায়, যদি পিনটা হেঁটে যায় তো তোমরাও পিন করে রেখে দেবে। তো এই গেল আমার গ্রুপে জয়েন করা এবং ভ্যালিড ক্লাস করার জন্য তোমাদের যে প্রসিডিওর সেটা আমি তোমাদেরকে জানালাম। হয়েছে? আর বলো, আর কিছু প্রশ্ন আছে? নেই তো? চলো তাহলে, আর যদি কোনো প্রশ্ন নেই তাহলে আমরা এই ক্লাসটাকে অফ, এই মানে এই মিটিংটাকে অফ করছি। যদি এবার প্রশ্ন থাকে আফটার পেমেন্ট তোমরা মানে ওই গ্রুপে
পেমেন্টটা 750 পার মান্থ, 750, ঠিক আছে, 750 পার মান্থ, ঠিক আছে। এটা যতদিন চলবে প্রত্যেক মাসে তোমার যেটা ডেট অফ অ্যাডমিশন হবে সেই এগেনস্টে ডেট অফ রিনিউয়াল হবে, সেই রিনিউয়ালের দিনে তোমাকে 750 পার মান্থ পেমেন্ট করতে হবে, বোঝা গেছে। এটা হচ্ছে ব্যাপার, যে তোমাকে এটা প্রিপেড, তো মানে ব্যাপারটা হচ্ছে, এটা বলা উচিত নয় কিন্তু টেকনিক্যালি ইট ইজ প্রিপেড ক্লাস, ঠিক আছে। তো এটা তোমাকে সবার আগে পে করতে হবে, পে করার পরে তোমার ওই যে দুটো গ্রুপের কথা বললাম সেই দুটো গ্রুপে তোমাকে জয়েন করাবো। এখন তোমরা যে গ্রুপে আছো সেই গ্রুপটা কিন্তু কমন গ্রুপ, এই গ্রুপে আমি কাউকে রিমুভও করব না, কিচ্ছু করব না, যেমন আছে পড়ে থাকছে পড়ে থাক, ঠিক আছে। তোমরা এই গ্রুপ থেকে তোমাদেরকে যখন পেড গ্রুপে শিফট করব, কিন্তু এটা অবশ্যই আফটার পেমেন্ট করব। তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, স্ক্রিনশট দেওয়ার পর আমি তোমাদেরকে ওই গ্রুপে শিফট করব, বোঝা গেছে। বলো অঙ্কিকা, বলো, কাল বলেছিলে তুমি আমাকে, বলো। হ্যাঁ নাদিরা বলো। ও নার্গিস বলছো তাই তো? এই তো পেয়ে যাবে। এই যে আমি তোমাদেরকে বললাম যে সপ্তাহে তোমাদের 4টা দিনের এনগেজমেন্ট দরকার। তো এবারে সপ্তাহে তোমাদের 3টে ক্লাস হবে, আমি আরেকবার লিখে দিচ্ছি তোমাদের সুবিধা হবে এখানে ওটাকে বারবার দেখানোর থেকে। যে আমরা কি বলেছিলাম, যে একটা সপ্তাহে আমরা দুটো যদি কি করি বটানি করি, তাহলে একটা কি করব জুলজি করব। নেক্সট উইকে আমরা কি করব, দুটো, এই আমরা এরকম লিখছি যে একটা বটানি করব। তোমার দুটো ক্লাস থাকলে আমার একটা ক্লাস থাকবে, হ্যাঁ একটা ডিসকাশন ব্যাস, বেটার। এটাও হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, যে এমনও তোমরা শুধু যদি এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা এটা বোঝো যে আমার একটা সপ্তাহে যদি দুটো ক্লাস থাকবে, সেই দিনে জুলজি স্যারের একটা ক্লাস থাকবে, নেক্সট উইকে সেই সপ্তাহে জুলজি স্যারের একটা ক্লাস থাকবে, নেক্সট উইকে জুলজি স্যারের দুটো ক্লাস থাকবে, তো আমার একটা ক্লাস থাকবে, বোঝা গেছে। তো এবার এই ডেটগুলো কি হবে, বটানির জন্য সেটাতে যে বোটানির ক্লাস হবে না হতে পারে, তুমি বোটানিতে হয়তো তুমি ওটা পরে চেঞ্জ করবো। হ্যাঁ সেটাও তো বটানির জন্য আমি বলে দিচ্ছি, দুটো ডেটকে আমি সিলেক্ট করেছি, একটা হচ্ছে মন্ডে, একটা হচ্ছে থার্সডে। আর জুলজির জন্য দুটো ডেটকে সিলেক্ট করা আছে, একটা হচ্ছে কি তোমার স্যাটারডে স্যাটারডে আর একটা হচ্ছে কি সানডে। তো এবার কেমন হবে, যে একটা উইকে প্রথমে মানডে হলো ক্লাস হলো, তারপরে থার্সডে হলো, মানে দুটো বটানি হলো, সেই উইকে কি হয়ে গেল তোমার স্যাটারডে হয়ে গেল। তাহলে এগুলোতে বটানি, এটাতে জুলজি, নেক্সট উইক স্টার্ট হলো, ঠিক আছে। নেক্সট উইক এটা হচ্ছে উইক 1, এটা হচ্ছে উইক 1, এটা হয়ে গেল উইক 2। নেক্সট উইকে কি দিয়ে স্টার্ট হলো, তোমার সানডে দিয়ে স্টার্ট হলো জুলজি, ঠিক আছে। তোমার উইক 2 তে তাহলে মন্ডে আর থার্সডে আছে, আমি সেদিন তোমাদেরকে থার্সডেতে ক্লাস করাবো, এটা হয়ে গেল বটানি। আর তোমার আবার স্যাটারডে হয়ে গেল জুলজি। আবার নেক্সট উইকে কেমন যাবে, নেক্সট উইকে তোমার যাবে মানডে থেকে শুরু হবে, মানডে বটানি, তোমার থার্সডে কি হয়ে গেল তোমার বটানি, আর স্যাটারডে হয়ে গেল তোমার জুলজি, ঠিক এইভাবে এগোবে, বোঝা গেছে কথাটা। হ্যাঁ এবার দেখো কিছু ইন্টারচেঞ্জ হতে পারে, যে এই স্যারের অসুবিধা আছে, ওই স্যারের অসুবিধা আছে, তো আমরা নিজেদের মধ্যে একটু ক্লাস চেঞ্জ করতে পারি, কিন্তু তোমাদের এই জিনিসটা মোটামুটি একদম ঠিকঠাকই থাকবে, ঠিক আছে। মানে যে জিনিসটা আমি বললাম যে দুটো জুলজি একটা বোটানি, হয়তো এমনও হতে পারে যে একটা সপ্তাহে হয়তো 3টেই বোটানি হয়ে গেল, জুলজি স্যারের হয়তো কোনো অসুবিধা রয়েছে, তো পরের সপ্তাহে হয়তো 3টেই জুলজি হবে। মানে মোটামুটি তোমাদের এই যে রেশিওটা, এটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করব না, এটার মধ্যে একটা প্রপোর্শন নিয়ে আসার চেষ্টাই করব, হয়েছে। চেঞ্জ হতে পারে, আশা করি এবার ক্লিয়ার, 3টা সপ্তাহ দেখিয়ে দিয়েছে, তাই না। পিএসসি ক্লাস যেমন চলছে তেমন চলবে, ওটার সাথে এটার কোনো রকম কোনো সম্পর্ক নেই। এটা 3টা সাবজেক্টের পরীক্ষা, ওটা একটা সাবজেক্টের পরীক্ষা, বোঝা গেছে। এখানে পড়ানোর স্ট্র্যাটেজি অন্য হবে, পিএসসি আমি তোমাদের অন্য স্ট্র্যাটেজিতে পড়াবো, হয়েছে। হ্যাঁ কে কি আমাকে বললো, নাদিরা, দাঁড়াও একবার দেখে নি নাদিরা কি মেসেজ করেছে। যদি মনে করুন আগস্টে এক্সাম হয়, শেষ কর, দেখো হ্যাঁ অবশ্যই আমরা এটার জন্যই করেছি, যদি আগস্টে শেষ হয়, মানে সত্যিকারে যদি বলা হয় যদি আগস্টে এক্সাম হয়, তো শেষ তো করতে হবে, ঠিক আছে। তুমি এক দুটো ক্লাস করো, তাহলে বুঝতে পারবে যে ক্লাসটা আমি অত হড়বড় করে নিই না, হয়তো আমরা দুজনই একটু আস্তে আস্তে পড়ানোরই চেষ্টা করি, হ্যাঁ, তো চেষ্টা করবো।
অবশ্যই চেষ্টা করবো। আর কি প্রশ্ন আছে? আর কি লিখলে আমি দেখতে পাচ্ছি না এখানে। মোটামুটি চেষ্টা অবশ্যই করা হবে, চেষ্টা অবশ্যই করা হবে। তবে দেখো এটাও আমি বলছি যে কিছু নোট তো তৈরি করতে হয়। হ্যাঁ, আমি আরো বলছি এমফ্যাসিসটা কিন্তু নোটে না দিয়ে এমফ্যাসিসটা ক্লাসে দেবে। আমি তোমাকে বলছি ক্লাস এবং নোট মোটামুটি একই রকমেরই হবে। একই রকমের হবে মানে হচ্ছে যে তোমার ক্লাসটা করাটা বেশি জরুরি নোটের থেকে, বোঝা গেছে? হ্যাঁ, ক্লাসে তোমাকে অনেক লুসিড ওয়েতে ইলাবোরেট ওয়েতে ডেসক্রাইব করা হবে, যেখানে নোটে কিন্তু ছোট থাকবে। তোমার রেকর্ডেড ভিডিও থাকছে, অবশ্যই দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। কথার কথা আমি তোমাদেরকে বলে রাখলাম যে এরকম ঘটনা ঘটতে পারে, যে যেমন আমি তোমাদের যেমন কিছু জিনিসে ল্যাগ হয়ে যায়, ল্যাগ চলে আসে, হয়তো একটা নোট হয়তো ছেড়ে গেল, সেটা তোমাদের অবশ্যই প্রোভাইড করা হবে, হয়তো 2-3 দিন বাদে প্রোভাইড করা হবে, এমনি হতে পারে। কথার কথা জানিয়ে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, স্যার দেবেন, স্যার দেবেন বলেছেন তো। নোটটা বলছে ওদের দাবি যে নোটটা ওরা যেন মানে ক্লাসের সাথে সাথেই হয়ে যাবেন, ক্লাস হলো একদিনের মধ্যে বা হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই হয়ে যাবে। না না না, পিএসসি এর ক্লাসের টাইম কোনো চেঞ্জ হচ্ছে না এবং এটার সাথে ওভারল্যাপও হচ্ছে না, বোঝা গেছে? পিএসসি তোমাদের কবে আছে? মঙ্গলবার আর শুক্রবার, তাই ওটার সাথে আমি ওটাই দেখে নিয়েছি যে ওটার সাথে যেন ওভারল্যাপ না হয়, বোঝা গেছে? আর কিছু প্রশ্ন? নেই তো? চলো তাহলে অফ করতে পারি। তাহলে সবাইকে বলবো যে তোমরা যারা জয়েন করবে, তোমাদের আমি এক্ষুনি এই ক্লাসটার শেষেই আমি তোমাদেরকে এই মানে মিটিংটা শেষে আমি তোমাদেরকে কিউআর দিয়ে দিচ্ছি। সেই কিউআরে তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করার পর তোমরা নিজেদের নামটা দেবে, অনেকে তো দাওনি, নাম একটু গ্র্যাজুয়েশন এটা দেবে। আমার পার্সোনাল ইয়েতেও দিতে পারো, পার্সোনালি মানে পার্সোনাল চ্যাট বক্সেও তোমরা দিতে পারো। এটা আমি তোমাদেরকে ওখানে একটা ডিওএ দেবো এবং ডিওএটা তোমাদের পার্সোনাল চ্যাট বক্সেই কিন্তু আমি পিন করে রেখে দেবো, বোঝা গেছে? যাতে তোমাদেরও সুবিধা হয়েছে। চলো এই ক্লাসটা এইভাবেই চলবে। আরো যা তোমাদের জিজ্ঞাসা থাকবে তোমরা গ্রুপে করতে পারো, তোমরা পরে ইয়েতে করতে পারো, মানে ক্লাস চলাকালীন করতে পারো। এটা তোমাদের কমন গ্রুপ, এখানে বেশি কথা আর ইয়ে করো। তোমরা যেটা মেন গ্রুপ, যেটা পেড গ্রুপ হবে, সেখানে তোমরা জিজ্ঞাসা করো, বুঝা গেছে? চলো রাখলাম আমি, হ্যাঁ।